গুড মর্নিং প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর ছোট্ট বোনদের জন্য ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের উপর একটি অনলাইন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি এবং আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের যে অষ্টম অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি অষ্টম অধ্যায়টা শুরু করেছিলাম, তাই না? তোমাদের কি মনে আছে? হ্যাঁ, গত ক্লাসে আমরা অষ্টম অধ্যায়টি শুরু করেছিলাম এবং আজকে আমরা এই অষ্টম অধ্যায়টাকে একবারে সম্পূর্ণভাবে শেষ করে দিব। তাহলে আজকে ক্লাসের মাধ্যমে আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে অষ্টম অধ্যায় এবং আমি আশা করছি যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আছে, তাহলে এই অষ্টম অধ্যায়টা থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই তোমরা কি অ্যান্সার করতে পারবে। এবং আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে, আমরা আজকে জেনে নিব ব্যাংক কী, ব্যাংকিং কী এবং ব্যাংকার কী, এবং এর সাথে আরও জেনে নিব ব্যাংক ব্যবসার ইতিহাস ও ক্রমবিকাশ। তাহলে আমি আশা রাখছি তোমরা সকলেই তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। তাহলে আমরা প্রথমেই চলো জেনে নেই ব্যাংক কী। ব্যাংক ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্ট ইতিহাস খুঁজে পাওয়া কঠিন। ব্যাংক শব্দটির আবিধানিক অর্থ কোনো বস্তু বিশেষের স্তূপ, কোষাগার, লম্বা টেবিল হিসেবেও এই শব্দের বিস্তৃতি আছে। কোনো কোনো অর্থনীতিবিদের মতে প্রাচীন ল্যাটিন শব্দ, যেটা কিনা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো কি বলেছে, প্রাচীন ল্যাটিন শব্দ ব্যাংকো, ব্যাংক, ব্যাংকিউ এবং ব্যাংকাস প্রভৃতি শব্দ থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে। তার মানে আমরা বলতে পারি ব্যাংক শব্দটি কোন কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে? ল্যাটিন শব্দ ব্যাংকো, ব্যাংক, ব্যাংকিউ এবং ব্যাংকাস শব্দ থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে। এই মতে অনুসারীদের যুক্তি অনুযায়ী ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ বেঞ্চ অথবা বসবার জন্য ব্যবহৃত লম্বা টেবিল, যার সম্পর্কে ইতিহাসের পাতায় সমর্থন পাওয়া যাবে। অর্থাৎ এই ব্যাংকো, ব্যাংকাস, ব্যাংকিউ, ব্যাংকাস এর অর্থে, ঠিক আছে, এই শব্দগুলো ভাঙালে আমরা ব্যাংকের যে শব্দ পাবো, আবিধানিক শব্দ পাবো, সেটা কি বেঞ্চ অথবা বসবার জন্য ব্যবহৃত লম্বা টুল। ঠিক আছে, মধ্যযুগীয় অর্থনীতির ইতিহাসে দেখা যায় ইতালির লম্বার্ডি স্ট্রিট এ এক শ্রেণীর লোক একটি লম্বা টুল বা বেঞ্চে অর্থ জমা রাখা এবং অর্থ ধার দেওয়ার ব্যবসা পরিচালনা করত, যা ইউরোপ এবং ল্যাটিন আমেরিকাও একইভাবে পরিচালিত হতো। তাই ব্যাংক শব্দটির ল্যাটিন উৎপত্তির পেছনে বেশি সমর্থন দেখতে পাওয়া যায়। আচ্ছা, দেখো কেন বলা হয়েছে ল্যাটিন অর্থ বেঞ্চ অথবা লম্বা টেবিল কেন বলা হয়েছে। দেখো কি বলেছে, মধ্যযুগের অর্থনীতির ইতিহাসে ইতিহাসে দেখা গেছে যে ইতালির এক শ্রেণীর লোক কী করেছে জানো, লম্বার্ডি স্ট্রিটে একটা জায়গায়, ওই জায়গায় কী করতো, একটা টেবিলে লম্বা টুল বা বেঞ্চে এক শ্রেণীর লোক অর্থ জমা রাখতো। অর্থাৎ কি, অর্থ জমা রাখতো এবং ধার দেয়া, যেটা কিনা ব্যাংকের কাজ তারা করতো। তো এই শব্দটার পেছনে মূলত এই কারণ যে লম্বা টেবিল বা টুল। বুঝতে পেরেছো তোমরা? ব্যাংকের সংজ্ঞা বলতে গেলে আমরা বলতে পারি এটি একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের নিমিত্তে বিনিয়োগ করে এবং চাহিদা মাত্র অথবা নির্দিষ্ট সময়ান্তে সঞ্চয়কারীর কাছে ফেরত দিতে বাধ্য থাকে। তাহলে বলেছে, দেখো ব্যাংক কি, ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা সুদের বিনিময়ে, অর্থাৎ কি, তুমি যদি টাকা জমা রাখো তাহলে কি তোমাকে কি করতে হবে, ব্যাংকে সুদ দিবে, সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের নিমিত্তে বিনিয়োগ করে। তুমি যে টাকাটা দিয়েছো সেটা কি করে, সে আবার বিনিয়োগ করে কেন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে, এবং চাহিদা মাত্র অথবা নির্দিষ্ট সময়ান্তে, অর্থাৎ সঞ্চয়কারী যে টাকা রেখেছে সে কি যখনই তার দরকার সেই টাকাটা সে তখনই কি উত্তোলন করতে পারবে। তাহলে আমরা বলতে পারি ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন অর্থ সংগ্রহ করে এবং এক শ্রেণীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং অপর শ্রেণীকে কি ঋণ প্রদান করে। ঠিক আছে, তাহলে ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান। তাহলে প্রিয় শিক্ষার্থী বোনেরা, আমরা দেখে নিলাম ব্যাংক কী। এখন আমরা যে বিষয়টা দেখব, যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা কি ব্যাংকিং। আচ্ছা দেখো এখানে কি বলেছে,
অক্সফোর্ড ডিকশনারির মতে ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা এবং ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান। ব্যাংকিং শব্দটি ব্যাংকের কার্যাবলীর একটি বিস্তৃত ধারণা, অর্থাৎ ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলী ব্যাংকিং হিসেবে পরিচিত। তাহলে দেখো কি বলেছে, ব্যাংকের কাজ কি? অর্থ জমা রাখা, তোলা এবং ঋণ দেয়া। ঠিক আছে, ব্যাংক যে সমগ্র কার্যাবলী সম্পাদন করে, এই সমস্ত কার্যাবলীটাই কি? ব্যাংকিং। দেখো এখানে কি বলেছে, ব্যাংকিং শব্দটি ব্যাংকের কার্যাবলীর একটি বিস্তৃত ধারণা, অর্থাৎ ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলী ব্যাংকিং হিসেবে পরিচিত। তাহলে ব্যাংকের সকল কাজ কি? ব্যাংকিং নামে পরিচিত। ব্যাংকের প্রধান কার্যাবলী যা ব্যাংকিং হিসেবে পরিচিত তা নিম্নরূপ। দেখো এখানে কি বলেছে, যে কাজগুলা ব্যাংকিং হিসেবে পরিচিত তা এখানে দেখো দিয়েছে 6টা কাজ। প্রথমে যে কাজ সেটা হচ্ছে জনগণ থেকে অর্থ আমানত সংগ্রহ, অর্থাৎ কি? যাদের আয় ব্যয় থেকে বেশি, অর্থাৎ কি? যাদের কিছু টাকা সঞ্চিত থাকে মাস শেষে বা বছর শেষে, তারা দেশের সঞ্চয়কারী। তারা কি? তারা টাকা জমা রাখে, তাহলে তারা দেশের সঞ্চয়কারী। ব্যাংক তাদের কাছ থেকে বিভিন্ন মেয়াদি আমানত সংগ্রহ করে। বিভিন্ন মেয়াদি আমানত দীর্ঘস্থায়ী, ক্ষণস্থায়ী, আমরা জানি সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, তাই না? সেটা হচ্ছে কি? আমানত সংগ্রহ করে। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে ঋণদান। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় তহবিলের তুলনায় মালিকদের, উদ্যোক্তাদের সরবরাহকৃত তহবিলের পরিমাণ কম হলে ব্যাংক ঋণ দিয়ে থাকে। ব্যাংক ঋণ দিয়ে এদের সাময়িক ঘাটতি পূরণ করে থাকে। অর্থাৎ কি? ব্যাংক এক শ্রেণীর কাছ থেকে আমানত সংগ্রহ করে, আরেক শ্রেণীকে কি? ঋণ প্রদান করে। বাট্টাকরণ এবং বিনিময় বিলে স্বীকৃতি। ব্যাংকের আরেকটি কাজ হলো প্রাপ্য বিল বাট্টাকরণ এবং দেয় বিলে স্বীকৃতি প্রদান, যেটা কিনা ব্যাংক করে থাকে। তারপর দেখো বলেছে বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন। আমদানিকারক ও রপ্তানিকারকদের দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রায় রূপান্তর করা প্রয়োজন, যা ব্যাংকগুলোর অন্যতম কাজ। আবার প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট এলসি এর মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। আমদানিকারকের পক্ষে এই সংক্রান্ত বিনিময় বিলে প্রত্যয়ন করাও ব্যাংকের একটি কাজ। বৈদেশিক বাণিজ্য অর্থায়ন। দেখো কি বলেছে ব্যাংক, যে আমি তোমাদের এর সাথে আলোচনা করেছিলাম এর আগে ক্লাসে, যে আমি যদি আমার বাংলাদেশ থেকে যদি কোথাও টাকা পাঠাই, তাহলে তখন কি আমাদের বাংলাদেশি টাকাটি ওই দেশ গ্রহণ করবে? বা আমার আত্মীয়, নিকটতম আত্মীয় বাংলাদেশি টাকা কি সে কাজে লাগাতে পারবে? না। সে কী করবে? তাদের দেশের এক ব্যাংক আমাদের বাংলাদেশি টাকা রাখবে ঠিকই, কিন্তু তাকে ওই দেশীয় মুদ্রায় বা ওই দেশি টাকায় কি আমার মক্কেলকে টাকা দিবে। তাহলে এটাই বলেছে যে বৈদেশিক বাণিজ্য এভাবে কী করে? ব্যাংক অর্থায়ন করে থাকে। তারপর আছে অর্থ স্থানান্তর। একটি শহর থেকে আরেকটি শহরে, বিশেষত দুটি ভিন্ন দেশে ভিন্ন মুদ্রা থাকার কারণে অর্থ স্থানান্তর বেশ কঠিন। ব্যাংক এই কাজটি সহজে সামান্য খরচে করে থাকে, যেটা কিনা আমি মাত্র বললাম। তাহলে অর্থ স্থানান্তর এবং বৈদেশিক বাণিজ্য অর্থায়ন ও প্রত্যয়ন মোটামুটি একই ধরনের, একই টাইপের কাজ আর কি। বুঝতে পেরেছ? মূল্যবান দলিল বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণের ব্যবস্থা। মূল্যবান সামগ্রী যেমন সোনার গহনা নিজের কাছে রাখা বেশ ঝুঁকিপূর্ণ, কারণ চুরি ডাকাতি হতে পারে। একইভাবে মূল্যবান দলিল সার্টিফিকেট নিজের কাছে রাখলে নানাভাবে নষ্ট হয়ে যেতে পারে। এসব মূল্যবান সামগ্রী ও দলিল আদি ব্যাংক নিরাপদে সংরক্ষণ করে। তাহলে দেখো কি করে ব্যাংক মূল্যবান দলিলও কি সংগ্রহ করে থাকে। আমি কিন্তু এই সকল বিষয়গুলো তোমাদের সাথে আগেই ক্লাস আলোচনা করেছিলাম, তাই আমি শুধু সংক্ষেপে কিন্তু টাচ দিয়ে যাচ্ছি। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তারপর দেখা আছে সম্পদ ব্যবস্থাপনা ও অর্থ বিষয়ক উপদেশ দেয়া। মক্কেলদের অনুরোধে বিভিন্ন প্রকার ব্যবসায়িক পরামর্শ দেয়া এবং তাদের সম্পদ ব্যবস্থাপনা করা, যেমন বাড়ি ভাড়া আদায় করাও ব্যাংকের কাজ। অর্থাৎ কি মক্কেলের বিভিন্ন ধরনের কাজ ব্যাংক আর কি করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম ব্যাংকিং, অর্থাৎ ব্যাংকের সামগ্রিক কাজ কি? ব্যাংকিং। আমরা দেখলাম ব্যাংকিং। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা কি? ব্যাংকার। চলো দেখে নিই ব্যাংকার কি। ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়। ব্যাংক এবং ব্যাংকার শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। ওতপ্রোত মানে কি? একটার সাথে আরেকটা লাগানো, অর্থাৎ কি একটা ছাড়া একটা চলতে পারে না। ব্যাংক এবং ব্যাংকিং কার্যাবলী ব্যাংকের নিজের পক্ষে পরিচালনা করা সম্ভবপর না হওয়ায় ব্যাংকিং বিষয়ে শিক্ষা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা ব্যাংকিং ব্যবসায় পরিচালিত হয়। তাহলে ব্যাংকে যারা কাজ করে থাকে, অর্থাৎ কি ব্যাংকিং কার্যাবলী যারা সম্পন্ন করে থাকে, এমন ব্যক্তিবর্গকে কি বলা হয়? ব্যাংকার বলে।
তাহলে দেখো ব্যাংক, ব্যাংকিং এবং ব্যাংকার একটা কি আরেকটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ব্যাংকের কাজ হচ্ছে ব্যাংকিং, এবং ব্যাংকিং যারা করে থাকে তারাই কি ব্যাংকার। তাহলে আমি আশা করি তোমরা ব্যাংক, ব্যাংকিং এবং ব্যাংকারটা কি তা বুঝতে পেরেছ। তাহলে আমরা আমাদের দ্বিতীয় টপিকে আসি, যেটা কিনা আমাদের লাস্ট টপিক আজকে, ব্যাংক ব্যবসার ইতিহাস ও ক্রমবিকাশ। চলো দেখে নিই এখানে কি বলা হয়েছে। পৃথিবীর সৃষ্টি থেকে মানুষ তার অতিরিক্ত আহরিত এবং উৎপাদিত পণ্য অন্যের সাথে বিনিময়ের মাধ্যমে নিজের প্রয়োজন নির্বাহ করত। দ্রব্যের বিনিময়ে দ্রব্যের এই বিনিময় প্রথা বহুদিন প্রচলিত ছিল। বর্তমান ব্যবস্থায় বিনিময় প্রথা স্বল্প পরিসরে প্রচলিত আছে। বিনিময় প্রথা আমরা কিন্তু আগে দেখেছি কি একজন আরেকজনে কি বিনিময়ের প্রথা হিসেবে কি তারা তাদের চাহিদা পূরণ করতো, তাই না? সেটা এখানে বলেছে। মুদ্রা আবিষ্কারের পরপর ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং মুদ্রা নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা থেকে ব্যাংক ব্যবস্থার সৃষ্টি বলে জানা যায়। খ্রিস্টপূর্ব 5000 বছর আগে প্রথম ব্যাংক ব্যবস্থা ইতিহাসে স্থান করে নেয়। পরবর্তীকালে ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা ব্যাংকিং ব্যবসাকে উত্তরোত্তর উন্নতি সাধনে খ্রিস্টপূর্ব 400 সাল পর্যন্ত অবদান রাখে। ভারত অঞ্চলে প্রথম আধুনিক ব্যাংক হিসেবে দেখো, প্রথম আধুনিক ব্যাংক ভারতে কি নামটা তোমরা আন্ডারলাইন করে রাখো। দি হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1700 সালে। পরে 1925 সালে ভারতের সকল ব্যাংকের প্রধান হিসেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটাও ডাক দাও। 1925 সালে ভারতের সকল ব্যাংকের প্রধান অর্থাৎ কি কেন্দ্রীয় ব্যাংক হিসেবে যেটা হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। ভারত বিভক্তির পর পাকিস্তান আমলে 1948 সালে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে, যা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান ব্যাংকিং ব্যবসায় প্রসার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানদের নেতৃত্ব দান করে। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের উৎপত্তির সাথে সাথে 1972 সালের 26শে মার্চ কেন্দ্রীয় ব্যাংক, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি মনে আছে? আমি বলেছিলাম ক্লাসে তোমাদের, হ্যাঁ আশা করি তোমাদের মনে আছে। বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত, যা 16 ডিসেম্বর 1971 হতে কার্যকর হয়। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশে 12টি ব্যাংকের 1090টি শাখা কর্মরত ছিল, কিন্তু ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন এবং ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মালিক ছাড়া অন্যান্য ব্যাংকের মালিকগণ অবাঙালি হওয়া এবং তাদের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে অবস্থিত হওয়ায় বাংলাদেশের ব্যাংকিং ব্যবসায় মুক্তিযুদ্ধের পর প্রচণ্ড সংকটে নিপতিত। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং ব্যবসায় অভিভাবকের দায়িত্ব পালন শুরু করেন এবং সব ব্যাংকে জাতীয়করণ করেন, যার কারণে নিম্নলিখিত 6টি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক জন্ম লাভ করে। অর্থাৎ কি 6টা নতুন ব্যাংক, ঠিক আছে, আমাদের দেশে, যেটা কিনা রাষ্ট্রের অধিকার বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। দেখো কি কি: সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক এবং উত্তরা ব্যাংক। পরে এদের মধ্যেই শুধু সোনালী অগ্রণী ব্যাংক ছাড়া সবগুলো ক্রমশ বিরাষ্ট্রীকরণ করা হয়। 70-এর দশকে অনুধাবন করা যায় যে রাষ্ট্রীয় ব্যাংকগুলো কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না। 80-র দশকে শুরু হয় বিরাষ্ট্রীকরণ প্রক্রিয়া। 80-র দশকের পরে 90 দশক পরবর্তীতে বেসরকারি খাতে আরও কিছু নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে ডাক দাও তোমরা 4টি সরকারি, 4টি বিশেষায়িত এবং 30টির অধিক বেসরকারি ব্যাংক কার্যকর আছে। তাহলে দেখো কয়টা সরকারি? 4টা সরকারি, 4টা বিশেষায়িত অর্থাৎ কি বিশেষ আইন দ্বারা, রাষ্ট্রের অধীনে বিশেষ আইন দ্বারা তারা স্বীকৃত, এবং 30টির অধিক বেসরকারি ব্যাংক কার্যকর আছে। প্রাইভেট ব্যাংক কয়টা আছে? 30টা প্রাইভেট ব্যাংক রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বোনেরা, এরই মধ্য দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আমি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং আমরা যে লাস্ট টপিকটা আলোচনা করেছিলাম ব্যাংকিং ব্যবসার ইতিহাস ও ক্রমবিকাশ, সেই দেখো সেখানে আমাদের যদি বলা হয় প্রথম ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা কি বলবো? 1700 সালে। এবং পরে 1925 সালে ভারতের সকল ব্যাংকের প্রধান হিসেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1925 সালে। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং ভারত বিভক্তির পর পাকিস্তান আমলে 1948 সালে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে, ঠিক আছে। এবং আমাদের দেশে কি হয়েছে? স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের উৎপত্তির সাথে সাথে
1972 সালের 26শে মার্চ আমাদের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয় এবং আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশে 12টি ব্যাংক ছিল এবং 12টি ব্যাংকের কয়টা শাখা ছিল? 1090টা। এবং যদি তোমাদের প্রশ্ন করা হয় যে বর্তমানে আমাদের দেশে কয়টা ব্যাংক আছে, তাহলে তোমরা কি বলবে? আমাদের বর্তমানে বাংলাদেশে রয়েছে 4টি সরকারি ব্যাংক, 4টি বেসরকারি এবং 30টির অধিক বেসরকারি ব্যাংক রয়েছে। তাহলে আজকে এতটুকুই থাকুক। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ক্লাসে আমি আবার আলোচনা করব। তাহলে তোমরা সকলে ভালো থাকো, পরীক্ষার প্রিপারেশন নাও, সুস্থ থাকো এবং বাসায় অবস্থান করো। সকলকে জানাই ধন্যবাদ।